এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাল চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। মেরামতে খরচ মাত্র ২০ লাখ টাকা। মিরপুর ১০ চালু হতে লাগবে আরও সময়, জানালেন ব্যবস্থাপনা পরিচালক। বেক্সিমকোর সব সম্পত্তি দেখাশোনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চালু হচ্ছে মেট্রো রেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল ৩টা থেকে, চলবে রাত 10:45 পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। মেরামত শেষ হওয়ায় কাল খুলবে কাজীপাড়া স্টেশনও। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি 12 মিনিট পর রাত 9টা পর্যন্ত চলবে ট্রেন। আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে 3:50 রাত 9:40 শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর 10 স্টেশন চালু হতে 1 বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র 2 মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছে। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময় সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে খুলে যাচ্ছে বিয়ারিং প্যাড, এমনটাই মত বিশেষজ্ঞদের। নকশায় কিছুটা পরিবর্তন আনলেই এই সমস্যার সমাধান হতে পারে। আর দীর্ঘস্থায়ী সমাধানে বেশি চাপ সহনশীল প্যাড বিয়ারিং ব্যবহারের পরামর্শ তাদের। সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগস্থলে বসানো হয় বিশেষ ধরনের রাবারের তৈরি এই উপাদান। এর কাজ গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়া। বিশেষ এই উপাদান ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রো রেলেও। 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে খুলে পড়ে বিয়ারিং প্যাড। এতে 10 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ারিং প্যাড যে জায়গায় খুলে গেছে সেটি ট্রেনের বাঁক নেওয়ার স্থান, ফলে সেখানে চাপ তৈরি হয় বেশি। কিন্তু মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাতে এই বাঁক স্থানে অতিরিক্ত চাপের ব্যাপারটা বিবেচনায় নেওয়া হয়নি। প্যাড বিয়ারিং ধরে রাখার ব্যবস্থাও রাখা হয়নি সেখানে। ফলে অতিরিক্ত চাপে রাবারের প্যাড খুলে আসার জন্য নকশাগত এই ত্রুটিকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞ। কার্ভ সেকশন থেকে আমরা স্ট্রেট সেগমেন্টে যাচ্ছি, এটা একটা ট্রানজিশন জোন। এই জায়গায় বিয়ারিং প্যাড একেবারে ফ্রিলি বসিয়ে রাখাটা আমার মনে হয় যে অ্যানালিসিস করার দরকার ছিল যারা নকশা করেছে, সেই জায়গায় তাদের জ্ঞান ধ্যানের কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে। যে প্রায় 1.5 বছর 2 বছর ধরে যে ট্রেন চলছে, প্রতিদিন ধীরে ধীরে তার যে জায়গায় বসানো ছিল সেখান থেকে সরতে সরতে সে কিন্তু ওই যে আমি বলছি যে জয়েন্টের মধ্যে বসে আছে, সেখান থেকে কিন্তু বের হয়ে পড়ে গেছে। এই জন্য পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্ক্রু বা নাট বল্টুর মাধ্যমে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ জানিয়ে এই বিশেষজ্ঞ বলছেন, রাবারের বিয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল পড ব্যবহার করতে হবে। যদি নকশাতে দেওয়া থাকতো তাহলে যারা নির্মাণ করছেন তারা বাধ্য থাকতো এটা ধরে রাখার জন্য, যে গ্রুপের কথা বলছি সেটা দেওয়ার জন্য। এখানে আসলে এই ধরনের রাবার বিয়ারিং প্যাড ব্যবহার না করে এখানে পট বিয়ারিং ব্যবহার করা উচিত ছিল। ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ বলছেন, এসব দিক মাথায় রেখে নতুন করে পরিকল্পনা করছেন তারা। ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে প্রত্যেকটা আবার
ক্রস চেক করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। রিপোর্টটা পাওয়ার পরে কারণটা বুঝতে হবে কেন ঘটনা ঘটলো এবং এটা রিমেডি কি। যদি এটা ডিজাইনগত ত্রুটি হয় সেটা রেকটিফাই করার সুযোগ আছে, মেজর ত্রুটি তো না। এটা সিম্পল, আপনি যেটা বললেন যে স্ক্রু দিয়ে করা যায়, লোয়ার ফ্রেম দিয়ে করা যায় এবং এটাকে ঢালাই করে করা যায়, এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। কিন্তু হুইচ ওয়ান ইজ মোর অ্যাপ্লিকেবল এবং মোস্ট সিকিউর সেটা আমাদের বের করতে হবে। নির্মাণাধীন মেট্রো লাইনগুলোর নকশাতেও প্যাড ধরে রাখার বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লার মৃত্যুর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধেরও দাবি জানান তারা। মোজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। বিচার বহির্ভূতভাবে শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়িতে দেওয়া হচ্ছিল তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে। ছাত্র রাজনীতি যদি বহাল থাকে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। সকল শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। বিপ্লব পরবর্তী যে বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতায় এই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ঘটনার সময় হামলাকারীদের কাছ থেকে শামীমকে উদ্ধার করে একটি নিরাপদ কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। পরে তালা ভেঙে শামীমকে আবারও বেধড়ক মারধর করে হামলাকারীরা। নিরাপত্তা অফিস সংলগ্ন যে এরিয়াটা আছে সেইটুকুকে সেফ রাখার জন্য আমি নিজে উপস্থিত থেকে ঢাল হয়ে আমরা প্রক্রিয়াল বডির সদস্যগণ সেখানে কিন্তু তালাবদ্ধ করেছি। পরবর্তীতে সেখানে আবার তালা ভেঙেছে তারা, খুব বিক্ষুব্ধ যারা ছিল। নিহত শামীম আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, জনবান্ধব পুলিশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রকৃত অপরাধীর পরিবর্তে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় লক্ষ্য রাখতে হবে। করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়, চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাদের সমাজটাকেই গ্রাস করে নিছে, এটাকে কীভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এটির জন্য জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর ধানমন্ডি ও উত্তরা পূর্ব থানার আদালত আলাদা মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। এদিকে বুধবার রাতে গ্রেফতার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে নেয়ার পর কোতোয়ালি থানার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জব্দ তালিকার যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে কিভাবে ওইখানে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা প্রসিকিউশন দিতে পারে নাই। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। তারপরে আদালত বলছে যে যেহেতু রিমান্ডে আবেদন করা হয়েছে, আমরা এটা তাদেরকে জিজ্ঞাসাবাদের এবং ন্যায় বিচারের স্বার্থে আমি রিমান্ড মঞ্জুর করলাম। বিস্ফোরক দ্রব্যের একটি মামলায় তাকে আরেকটি মামলায় তাকে আজকে সন্নিবেশ করা হয় এবং সেখানে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বলেন যেহেতু সে অন্য একটি মামলায় রিমান্ডে আছে, তার রিমান্ডের বিষয়টি পরবর্তীতে শুনানি হবে। চৌধুরী মানিক তাকেও ধানমন্ডি থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখে জেল হাজতে প্রেরণ করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে যে হত্যাগুলো হয়েছিল, এই হত্যাগুলো যিনি মাস্টার মাইন্ড, যিনি এই হত্যাগুলোর সঙ্গে সম্পূর্ণ তার ষড়যন্ত্রে এবং তার নির্দেশে হয়েছিল, সে আসাদুজ্জামান, তাকেও উত্তরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে বুধবার রাতে গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বেক্সিমকো গ্রুপের নিয়ন্ত্রণ হারালেন সালমান এফ রহমান। গ্রুপটির সব সম্পত্তি জব্দ করে দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। তবে বেক্সিমকোর সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। এদিকে এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর এবং বিক্রির নিষেধাজ্ঞা চেয়ে রিটে শুনানি শেষ হয়েছে। রোববার আদেশ দেবেন হাইকোর্ট। বিদেশি অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রফতানির আড়ালে 1000 কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশ ছাড়তে পারেননি সালমান এফ রহমান। 8 দিন পর নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। ঋণ করে করা সালমানের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে গেল 5 সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার সেই রিটের আদেশ প্রকাশ হয়। আদেশে বলা হয়, বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। সময় 6 মাস। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। একটা কম্পিটেন্ট পারসন, অনেস্ট পারসনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে। এত বড় একটা কোম্পানি চালানো কিন্তু সোজা ব্যাপার না। তত্ত্বাবধায়ক নিয়োগ হলেও গ্রুপটির কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন রিটকারীর আইনজীবী। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্ট, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে। এদিকে বৃহস্পতিবার দুপুরে এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। এ বিষয়ে রোববার আদেশ দেওয়ার কথা জানানো হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সরকার সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে নিজ জেলায় ঠাকুরগাঁওয়ে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবে আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। তাদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয় নিয়ে তুলে ধরেন নিজের মতামত। বলেন, সারা দেশে নয়, যেসব এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত ছিল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, বুদ্ধিমান হবে। এরপর দুপুরে রানীশঙ্কর উপজেলার ডিগ্রি কলেজ মাঠে দলীয় জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত 17-18 বছরে শেখ হাসিনা শুধু দেশের সম্পদ লুটই করেননি, দেশকে ফকির করে গেছেন। এই 16-17 বছর ধরে বড় বড় মেগা প্রজেক্ট নাম দিয়ে মেগা লুট করেছে। অন্যদিকে আপনাদের ছোট ছোট এলাকাতে এই একেবারে আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যত পারছে তারা চুরি করার চেষ্টা করছে। বিকেলে পীরগঞ্জ উপজেলার ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরো একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মির্জা ফখরুলের। সময় সংবাদ, ঠাকুরগাঁও। তারেক রহমানের সম্মতি পেলে ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এই ধারা প্রয়োগ করেই বেগম জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি। কবে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করে। দলটির সিনিয়র নেতারা বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে 45 দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি।
দলটির আইনজীবী ফোরামের সভাপতি বলছেন, তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা। সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির 401 প্রয়োগ করে সাজা স্থগিত চেয়ে আবেদন করা হবে সরকারের কাছে। 401-এ বলা আছে শর্তযুক্ত অর্থ বা শর্তমুক্তভাবে খালাস করা। সেইখানে আমরা মনে করি 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এবং এই শর্তে মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। যখনই উনি ইচ্ছা প্রকাশ করবেন তখনই আমরা এই আবেদনটা করবেন। যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করতে পারি না। তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি পথে ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। কবে ফিরবেন সেই সিদ্ধান্তও নেবেন তিনি। জনাব তারেক রহমান সাহেব নিজে চান প্রত্যেকটা মামলায় আইনগতভাবে মোকাবেলা করতে। কোনো ধরনের কোনো যে আছে না যে রাষ্ট্রীয় আনুকূল্য নেওয়া আইনগত প্রক্রিয়ায় সব কিছু অ্যাড্রেস করা হবে। উনার বিরুদ্ধে যে আনফর্চুনেটলি রায় ঘোষণা করা হয়েছে সেই থেকে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেতে চান। ফৌজদারি আইন বিশেষজ্ঞ SM শাহজাহান বললেন, তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলা বাতিলের আবেদন করা। যে আইন যতটা যে আইন যতটা সমীহ করে সে তত বড় মানুষ। কাজেই আমি তারেক জিয়া সাহেবের ব্যাপারে বলবো, সবার বিষয়ে আমি বলবো যে আইনের কাছে সারেন্ডার করা বা আইন মানাটা এটা একটা মানুষের কিন্তু এটা বড় গুণের পরিচয়। দীর্ঘ 16 বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু জ্বরে কাঁপছে দেশ। চলতি মৌসুমে মারা গেছেন 119 জন, আক্রান্ত হয়েছেন 21,000-এর বেশি। এর মধ্যে চলতি মাসের 18 দিনেই 36 জনের মৃত্যু ও 8,000-এর বেশি আক্রান্ত হয়েছেন। এডিসের লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। এদিকে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা করেছে ডিএনসিসি। প্রতি বছরই এমন সময় এডিস মশার লার্ভা নিধনে তৎপরতা দেখান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে প্রতি বছরের মতো এবারও এই কার্যক্রম যথেষ্ট মনে করছেন না রাজধানীবাসী। বাসাবাড়ির বেসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে বাড়ছে লার্ভার রাজত্ব। আছে অসচেতনতাও। সবাই যদি সচেতন হয়ে কাজ করে তাহলে এগুলো থাকে না। ফ্রিতে মশক নিধনের ঔষধ দেয় বা ট্যাবলেট দেয়, এটা কি আপনারা জানেন? না, এটা আমরা জানি না এবং এর সুবিধা আমরা কখনো পাইনি। রাজধানীবাসীর অভিযোগ, নগর কর্তৃপক্ষের দায়সারা মাইকিং আর লোক দেখানো কাজ সবই শুভঙ্করের ফাঁকি। জনগণকে সচেতন করতে দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান তাদের। দিল আর আপনার যে আর 2-1 মাসের ভিতর খবর নাই, এরকম হলে তো সমস্যা। এরকম দেওয়ার তো কোনো উপকৃত হয় না। মিনিমাম সপ্তাহে 3 দিন, নাহলে মশার কমানো যাবে না। এদিকে রাজধানীর মেরুলবাড্ডায় এডিস মশা নিয়ন্ত্রণে আয়োজিত এক শোভাযাত্রায় উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এবছরও এডিস নিয়ন্ত্রণে যথেষ্ট প্রস্তুতি আছে তাদের। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে বিভিন্ন দলে ভাগ হয়ে তদারকির দায়িত্ব সামলাবেন নগর ভবনের কর্মকর্তারাই। জনপ্রতিনিধিরা মূলত এই অ্যাক্টিভিটিসগুলো মনিটর করে। যেমন তো এই মনিটরিংয়ের জন্য আমরা অফিসারদেরকে দিয়ে প্রত্যেক জোনে টিম করে দিয়েছি। ওই টিম এখন মনিটর করছে এই অ্যাক্টিভিটিস। যেহেতু ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে, সেটাকে রিডিউস করার জন্য আমরা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি 7 দিন ব্যাপী। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে। ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 2 TCF। সকালে সচিবালয়ে এই তথ্য জানান উপদেষ্টা। বলেন, অনিয়ম বন্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে না। দেশে এখন গ্যাসের মজুদ 8.66 ট্রিলিয়ন ঘনফুট। সরকারি তথ্য মতে বছরে গড়ে 1 TCF চাহিদা হিসেবে মজুদ গ্যাসে চলবে মাত্র 8 বছর। এ অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় আরও 6.5 লাখ কোটি টাকা মূল্যের 5.106 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে বলে জানা যায়, যার মাধ্যমে বাংলাদেশ চলতে পারবে অন্তত আরও 5 বছর। গত সরকারের আমলে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রমের গবেষণা ফলাফল জানিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পরেই নড়ে চড়ে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বৈঠক শেষে ভোলায় গ্যাসের মজুত নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সেখানে মজুত গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 2 TCF এর কিছু বেশি। তথ্যটা মিসলিডিং হয়েছে। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF। 5 TCF এর কথা আছে, কিন্তু যদি আপনি ওটা ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স। এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে। ভোলায় গ্যাস মজুদের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই। 100টা আরো কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না। রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সহ সব চুক্তি পর্যালোচনা শেষেই ব্যবস্থা নেওয়া হবে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে। বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছে, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে লোডশেডিং হলেও ভবিষ্যতে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলেও নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে, তো সুতরাং লোডশেডিং এখন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে। এতে দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। এর নেতিবাচক প্রভাব পড়ছে সুন্দরবনের উপরও। হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 2022 সালে বাগেরহাটের রামপালে চালু হয় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় কয়লাবাহী জাহাজ। মাঝে মধ্যে এসব জাহাজ ডুবির ঘটনাও ঘটে। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে, সঙ্গে মিশছে নানা রাসায়নিকও। বিশেষজ্ঞরা বলছেন, তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগের চেয়ে বর্তমানে নদীর দূষণের মাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি। একই পরিসংখ্যান মাছের রেণুর। নদীতে জলজ প্রাণীর খাদ্য কমেছে অতিমাত্রায়। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, বেন্থোস যাদের উপর নির্ভর করে আসলে জলজ প্রাণী বেঁচে থাকে, সেগুলো কিন্তু অতিমাত্রায় কমে গেছে, তাদের সংখ্যা কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু এটি স্বাভাবিক যে জীবন, নদীর যে একটা জীবন আছে, সেটি কিন্তু আর আগের মতো থাকবে না। এদিকে পশুর নদীতে কয়লা দূষণ নিয়ে সোচ্চার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। বিকল্প আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের দাবি তাদের। সারা দুনিয়ায় কয়লা থেকে সরে আসতেছে। কয়লা এবং এলএনজি, অন্যান্য জীবাশ্ম জ্বালানি, এগুলো বন্ধ করে দিয়ে আমরা বায়ু বিদ্যুৎ, আমরা সৌর বিদ্যুৎ বা পানি বিদ্যুতের মধ্যে দিয়ে আমরা এই বিদ্যুৎ যে জ্বালানি সংকটের সমাধান করতে পারি। অর্থনীতিবিদরা বলছেন, সুন্দরবন অঞ্চলের হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা কিন্তু ক্ষতির জায়গাটাই বেশি। অর্থাৎ দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হয়, স্বল্প মেয়াদের যে আমার উপকারটা হয়, তার চেয়ে দীর্ঘমেয়াদের ক্ষতিটাও অনেক বেশি হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় প্রায় 16,000 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। চলতি অর্থ বছরে $200 কোটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই কথা জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার। জাতীয় বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি, ব্যাংকের তারল্য সংকট কাটানো, বন্যা পরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে এই অর্থ ব্যয় পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। অন্যদিকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে কারিগরি সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হতে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি, তা নিয়েই পর্যালোচনায় ব্যস্ত দলটি।
বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাংক। এতে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে অংশ নেন অন্যান্য প্রতিনিধিরা। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান, চলতি অর্থ বছরের জুনের মধ্যেই $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা পাবে বাংলাদেশ। We have been a long-standing partner of Bangladesh. We've been here from the very beginning. Final decision on this is taken by a board of directors. We're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় বাজেট, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণে ঋণ দেবে বিশ্বব্যাংক। আলোচনা হয়েছে তারল্য সংকট ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তা নিয়েও। ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সেলফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কি কি সহায়তা দেবে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এ সময় সাংবাদিকদের মার্টিন রাইজার জানান, ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাতের সংস্কারে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। Well, there are many technical issues related to strengthening the banking sector, making sure that people can trust the banks. দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে যাত্রা বিরতির সময় দুবাইগামী একটি ফ্লাইটের যাত্রীকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, জাকির হোসেন নামের ওই যাত্রী নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করতেন। জব্দকৃত মুদ্রার মধ্যে কেবল সৌদি রিয়ালের পরিমাণই 7,70,000। বৃহস্পতিবার সকাল 8টা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর এনএসআই ও কাস্টমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল পরিমাণ মুদ্রাসহ আটক করে জাকির হোসেন নামে এক যাত্রীকে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, জাকিরের 3টি ব্যাগ তল্লাশি করে 2.5 কোটি টাকা মূল্যে সৌদি রিয়াল ও আরব আমিরাতের মুদ্রা দিরহাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রিয়ালের পরিমাণ 7,70,000। গ্রেফতার জাকিরের বাড়ি রক্ষীপুরে। তিনি ব্যবসার কথা বলে নিয়মিত যাতায়াত করতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেই সূত্রে জড়িয়ে পড়েন মুদ্রা পাচারের সঙ্গে। ঢাকা থেকে একটা ফ্লাইট আসে ইউএস বাংলার, এটা চিটাং হয়ে দুবাই যাচ্ছিল। তো সেখানে আমরা পরে যাত্রীকে সরাসরি ফ্লাইটে গিয়ে আটক করি। তার সাথে একটা ব্যাগ ছিল, 7,70,000 সৌদি রিয়াল পাই আর 46,000 দিরহাম পাই। জাকিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার পর হস্তান্তর করা হয়েছে নগরীর পতেঙ্গা থানায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনী সমাবেশে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষের ভাগ্য বদলাতেই বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন তিনি। যদিও নিউ ইয়র্কে বুধবারের ওই সমাবেশে তল্লাশি করে বিস্ফোরক কিছুই পাওয়া যায়নি। তবে আরেক ঘটনার জেরে এফবিআই জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার গোপন তথ্য বাইডেনকে সরবরাহের প্রমাণ পেয়েছেন তারা। বুধবার নিউ ইয়র্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। যদিও লং আইল্যান্ডে সাবেক প্রেসিডেন্টের সমাবেশের আগে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। হঠাৎ একটি গাড়ি থেকে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর বের হয়। এরপর শুরু হয় তল্লাশি। পরে শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনাকে গুজব বলে নিশ্চিত করেন। 2বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া যশ একমাত্র তার হাত ধরেই ফিরে আসা সম্ভব। এ কারণে সৃষ্টিকর্তা তাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন বলেও দাবি ট্রাম্পের। এছাড়া নিউ ইয়র্কের গৃহহীন মানুষের দুরবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের সমাবেশে বোমা পাওয়া গেছে এমন মিথ্যা পোস্ট নিজের এক্স প্রোফাইলে শেয়ার করে বিপাকে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। তার বিরুদ্ধে নির্বাচনে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে বিরোধী শিবির।
এরই মধ্যে গত জুন জুলাইয়ের দিকে ইরানের হ্যাকাররা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, হ্যাকিংয়ের বিষয়টি এটাই প্রমাণ করে যে কমলা হ্যারিস ও জো বাইডেনকে সহায়তা করতে নির্বাচনে হস্তক্ষেপ করছে ইরান। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ভারতে এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ অগ্রসর হল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে প্রস্তাবটি। এই নির্বাচনী ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরও প্রাণবন্ত হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও প্রধান বিরোধী দল কংগ্রেস এমন উদ্যোগকে সংবিধান বিরোধী হিসেবে উল্লেখ করেছে। এরই মধ্যে প্রস্তাবের বিরোধিতা করেছে ভারতের 15টি রাজনৈতিক দল। ভারত জুড়ে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে দীর্ঘ কয়েক বছর ধরেই তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এক দেশ এক ভোটের সেই চিন্তা বেগবান হয়। সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠন করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি। চলতি বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট পেশ করে ওই কমিটি। রিপোর্টে বলা হয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, আইনজীবী, নির্বাচন কমিশন ও সংবিধান বিশেষজ্ঞদের অভিমত নেওয়া হয়েছে। কমিটির কাছে মতামত জানিয়েছিল দেশটির 47টি রাজনৈতিক দল। এর মধ্যে 32টি দল পক্ষে ও 15টি রাজনৈতিক দল বিপক্ষে মত দেয়। তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ অগ্রসর হল মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে প্রস্তাবটি। এতে বলা হয়, দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখা ও অর্থ অপচয় ঠেকাতে লোকসভা, বিভিন্ন রাজ্যের বিধানসভা ও পৌরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ভোট একই সঙ্গে করা উচিত। মন্ত্রিসভা সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনেই এই প্রস্তাব বিল আকারে পেশ করা হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই নির্বাচনী ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরও প্রাণবন্ত হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, এটি সংবিধান বিরোধী ও গণতন্ত্রের পরিপন্থী। কংগ্রেস বাদেও তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের দাবি, এক দেশ এক ভোট নীতি চালু করতে গেলে আগে সংবিধান সংশোধন করা প্রয়োজন। সেজন্য দরকার বিলের পক্ষে 2/3 সমর্থন। সেই সমর্থন বিজেপি ও তার সহযোগীদের নেই বলেও উল্লেখ করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। এবারে খেলার খবর। চেন্নাই টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোর 6 উইকেটে 339 রান। সেঞ্চুরি করে অপরাজিত আছেন রবিচন্দ্রন অশ্বিন। এই মুহূর্তে ভারতের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিমন, সকালবেলা হাসান মাহমুদ, নাহিদ রানারা যে হাসির শুরু দিয়ে এনে দিয়েছিল বাংলাদেশকে, সেই হাসি কিছুটা ম্লান হয়েছে কিন্তু শেষ বিকেলে লোকাল বয় রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার রেকর্ড পার্টনারশিপে। তবে একটা ইতিবাচক খবর কিন্তু আছে, চেন্নাইয়ের এই উইকেটে কিন্তু রান রয়েছে। চেন্নাইয়ের আকাশে কিন্তু একটা মেঘ আকাশ ছিল, যার পুরো ছয়টা তুলে নিয়েছিল, কিন্তু বেলাবেলার সঙ্গে সঙ্গে যেমন রোদের তীব্রতা বেড়েছে, আকাশে কিন্তু একটা মেঘলা আকাশ ছিল, যার পুরো ফায়দা কিন্তু টাইগার পেসাররা তুলে নিয়েছিল। কিন্তু বেলাবেলার সঙ্গে সঙ্গে রোদ ভারতের মাটিতে টাইগার পেসাররা এর আগে ভারতের সঙ্গে আমরা যে 3টা টেস্ট খেলেছি, সেটাও কিন্তু এভাবে আসলে বাপের দেখাতে পারেনি। আগামীকাল যখন আসলে দ্বিতীয় দিনের প্রথম টেস্টে খেলা শুরু হবে, তখন সেই টেস্টের টেস্ট খেলে সকালবেলা যে ভিউ ক্যাপ্চার থাকছে, যে ক্যাপ্চার আসলে কতটুকু কাজে লাগাতে পারে বাংলাদেশের পেসাররা, জনতা তারা লাগিয়েছে, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে একটা বিষয় কিন্তু মানে আপনাকে আলাদা করে বলতেই হবে, রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার যে পার্টনারশিপ, এটা বেশ কিছু একটা 6 উইকেট করে দেওয়ার পরে তারা যেটাকে একাকি উইকেট খেলেছিলেন, এখানে বলতে হয় যে তিনি আসলে যখন খেলে গিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান, তখন তিনি কেন অন্য বলার ফার্স্ট টাইম বোলারকে আনলেন বহুদিনকে আমরা দেখেছি একেবারে শেষ মুহূর্তে তিনি নিশ্চয়ই বছরের শুরুতে নিউজিল্যান্ড শেষে দেখে দর্শকদের মনে আছে যে ম্যাচে কিন্তু বুঝলেন এমন একটি অবস্থায় বাইকার দিকে উইকেট নিয়ে পুরো খেলার মোমেন্টামকে চেঞ্জ করে দিয়েছিলেন। সেখানে কিন্তু কেন আসলে মনে অনেক আগে আনলেন না, নিজেও আসলে তিনি বোলিং করেন, সেটা একটা প্রশ্ন
ভাইটাল দুটো উইকেট নিয়ে পুরো খেলার মোমেন্টামটাই চেঞ্জ করে দিয়েছিলেন। সেখানে তিনি কেন আসলে মমিনুলকে অনেক আগে আনলেন না, নিজেও আসলে তিনি বোলিং করেন, সেটা একটা প্রশ্ন আসতেই পারে। তবে প্রথম দিন শেষে কিন্তু বাংলাদেশ দলের জন্য খুব একটা হতাশ হওয়ার কিছু। চেন্নাই থেকে যুক্ত হয়েছিলেন মাহবুব রিমন, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত চেপক টেস্টের প্রথম দিনের খবর। এবারে ইউরোপীয় ক্লাব ফুটবলের খবর। হ্যান্সি ফ্লিকের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য বদলের আশায় নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। বার্সার প্রতিপক্ষ ফরাসি ক্লাব মোনাকো। ম্যাচটি মাঠে গড়াবে রাত 1টায়। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে লা লিগায় একের পর এক ম্যাচে গোল উৎসব করছে কাতালানরা। ইয়ামাল রাফিনিয়ারা লিগের প্রথম 5 ম্যাচে 17 গোলের বিপরীতে হজম করেছে মাত্র 4টি। তবে লিগের সাফল্য ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ধরে রাখতে পারবে কিনা স্প্যানিশ জায়ান্টরা, সেটা এখন বড় প্রশ্ন। 2015-তে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর মাত্র একবার কোয়ার্টার ফাইনালে পৌঁছায় স্প্যানিশ জায়ান্টরা। এদিকে কেবল টুর্নামেন্ট নয়, প্রতিপক্ষ নিয়েও ভাবতে বাধ্য হচ্ছেন ফ্লিক। দারুণ ছন্দে আছে ফরাসি ক্লাব মোনাকো। এবারের প্রাক মৌসুমের ম্যাচে বার্সাকে হারানোর সুখ স্মৃতিও রয়েছে তাদের। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাল চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। মেরামতে খরচ মাত্র 20 লাখ টাকা। মিরপুর 10 চালু হতে লাগবে আরও সময়, জানালেন ব্যবস্থাপনা পরিচালক। এবং বেক্সিমকোর সব সম্পত্তি দেখাশোনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।